বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। অনিয়ম ভুলে গ্রহণযোগ্য ভোট করতে চায় কমিশন। গণমাধ্যমে ধর্ষণ শব্দের ব্যবহার নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যে টিআইবির নিন্দা, প্রশ্ন উঠেছে ধর্ষকদের সুরক্ষা দেওয়ার। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন এবং আমি মাহবুব হাসান। শুনছিলেন এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেয়। রায় সন্তোষ জানিয়ে আবরারের পরিবার জানিয়েছে বাকি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর করার, আর আপিলে যাবার কথা জানিয়েছে আসামি পক্ষ। বিস্তারিত মিল্টন আনোয়ারের প্রতিবেদনে। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাসের জেরে তৎকালীন ছাত্রলীগ নেতাকর্মীরা ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে। এই ঘটনায় আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। নিম্ন আদালতের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও আসামিদের আপিলের জন্য পেপারবুক প্রস্তুত সহ সব প্রক্রিয়া শেষ হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর নভেম্বরে শুনানি শুরু হয়। ২৪ নভেম্বর শুনানি শেষ হয়। রবিবার হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখে বলেন, বিচারিক আদালতের রায়ে হস্তক্ষেপের সুযোগ নেই। এই রায়ের মধ্য দিয়ে আদালত রাষ্ট্রে শৃঙ্খলা ফেরাতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। রায় জানতে উচ্চ আদালতে উপস্থিত ছিলেন আবরারের বাবা ও ভাই। তারা বলেন, বাকি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকরের অপেক্ষায় আছে তাদের পরিবার। পাশাপাশি আবরারের ভাই ক্ষোভ জানালেন এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায়। হাইকোর্টে যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। আমরা আসলে অপেক্ষায় আসছি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। আর তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে ৬ মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বললেন, তারা ন্যায় বিচার পাননি, উচ্চতর আদালতে আপিল করবেন তারা। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে, আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক হিসেবে ২০২৫ সালে আবরারকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে সরকার। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। এবার দুদকের জালে আটকা পড়লেন একসময় স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিভিন্ন উন্নয়ন কাজে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য পরিচালনা করতেন তিনি। এর মাধ্যমে ১৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শেখ পরিবারের প্রভাব কাজে লাগিয়ে গত ১৫ বছরে উন্নয়ন কাজে নিয়মিত কমিশন বাণিজ্য করে গেছেন তিনি। সুনির্দিষ্ট একটি অভিযোগ আমলে নিয়ে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত জেমসন মাহবুবের প্রতিবেদনে। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করত শেখ পরিবারের সদস্যরা।
তাদের অন্যতম শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। 96 থেকে 2001 আওয়ামী শাসনামলে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 2008 সাল থেকে মন্ত্রিত্ব না পেলেও ছিলেন সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে। বঙ্গবন্ধু সৃষ্টি আমরা কোথাও পালাইতে জানি না। পট পরিবর্তনের পর টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অভিযোগ আসে শেখ সেলিমের বিরুদ্ধে। 15% কমিশনের বিনিময়ে নিজের পছন্দের ঠিকাদারের মধ্যে 1300 কোটি টাকা কাজ বন্টন করেন শেখ সেলিম। 5 আগস্ট ভাঙচুরের পর শেখ সেলিমের বনানীর বাড়ি থেকে উদ্ধার করা হয় গোপালগঞ্জের 12টি, খুলনার 3টি, রাজশাহীর 2টি, নাটোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহের 1টি করে প্রকল্পের কাগজপত্র। ছিল কাজ পাওয়া ঠিকাদারদের নাম, ছিল কোন কাজে কত কমিশন পাবে তারও তথ্য। জনাব শেখ সেলিম ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর ও তার পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। স্ত্রী, সন্তান সহ তার বিরুদ্ধে 3 মামলায় 11 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে। 6 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইনু দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কারকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। পাশাপাশি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সকালে সিইসির সঙ্গে বৈঠকের পর ইইউ দূত মাইকেল মিলার এসব কথা জানান। আর সিইসি বলেন, অতীতের অনিয়ম ভুলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে যাতায়াত বেড়েছে আন্তর্জাতিক দেশ ও সংস্থা এবং রাজনৈতিক জোটগুলোর প্রতিনিধিদের। গত সপ্তাহে ব্রিটিশ হাইকমিশনারের পর রোববার ইইউর রাষ্ট্রদূত বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পাশে আছে ইইউ। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সংস্থাটি সমর্থন করে জানিয়ে মিলার বলেন, আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চান তারা। ইউরোপীয় ইউনিয়ন এই দেশের জন্য একটি দৃঢ় অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে তার অংশীদারিত্বকে সকল দিকে শক্তিশালী করতে চায়। আমরা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা আশা করি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, অতীতের নির্বাচনগুলোর অনিয়ম ভুলে আগামীতে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনে আগ্রহী ইসি। নির্বাচনী প্রার্থীর এজেন্ট, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনী প্রশিক্ষণের বিষয়ে ইইউ সহযোগিতা চেয়েছে কমিশন। আমরা আমাদের লোকগুলোকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলোকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়াটা কীভাবে করা যেতে পারে, ওনারা কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। আরও অন্যান্য ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা আরও বিবেচনা করে দেখব, তারপর ওনাদেরকে জানাবো। ওনারা রাজি আছে। ওনারা নির্বাচন আয়োজনে কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না। ফারজানা আক্তার, 71, ঢাকা। ট্রান্সপারেন্ট ওয়েতে করছি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিলেও নিজস্ব প্রক্রিয়াতে এটি চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চীন সফরকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। রাশেদ আনিসের প্রতিবেদন। 4 দিনের বাংলাদেশ সফর শেষে সকালে ঢাকা ছাড়েন জাতিসংঘ মহাসচিব আন্তোনি গুয়েরেস। বিমানবন্দরে তাকে বিদায় জানান বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বাংলাদেশের চলমান সংস্কার ও নতুন বাংলাদেশ নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। যদিও এই সংস্কারকে দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
বিদেশি যারা আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন যে তারা এটাকে ব্যাক করেন, তারা এটাকে সাপোর্ট করেন। সেই জিনিসটা দায়িত্ব কণ্ঠে ওনারা বলছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কি না সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলিনি। বাট এটা পুরোপুরি হোমগ্রোন একটা রিফর্ম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে নানা সম্ভাবনার কথা জানান প্রেস সচিব। এই সফরে নতুন বিনিয়োগ ও বাংলাদেশিদের জন্য চীনা হাসপাতালে সুলভে চিকিৎসা সুবিধা নিশ্চিত হবার আশা করেন তিনি। কয়েকটা কোম্পানি আসছিলেন, তার মধ্যে দুটো কোম্পানি তারা বাংলাদেশে তাদের অফিস সেট আপ করবেন এবং খুব দ্রুত তারা ইভেন ম্যানুফ্যাকচারিং প্লান্টও করবেন। তো বাংলাদেশে এটা আসা মানে হচ্ছে বাংলাদেশে সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ৭ কলেজের চলমান সংকট সমাধানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। বিশ্ববিদ্যালয়টা পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবে এই ৭টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন। আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ১৭ মার্চ উচ্চপদস্থ ১২৭ জন পুলিশ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশের মোরালটাকে ফিরিয়ে আনার জন্য যে পুলিশের যে চেষ্টা, সেই বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাবেন। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের ৪ দিনের বাংলাদেশ সফরে আবারও সামনে এলো বিশ্ববাসীর নজরের বাইরে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। দেশের চলমান সংস্কার প্রশ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐক্য ও সমর্থনের আহ্বানে গুতেরেসের সম্মতির বিষয়টিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে গুতেরেসের দেয়া বার্তাকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। গেল ৮ বছর ধরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ। তাদের ভরণ পোষণ করে আসছে জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থা। তবে রোহিঙ্গাদের অর্থায়নে যুক্তরাষ্ট্রের পিছিয়ে আসার প্রেক্ষাপটে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের দিনব্যাপী কর্মসূচি নতুন আশার জন্ম দিয়েছে। রোহিঙ্গা অর্থায়ন ও প্রত্যাবাসন দুই ইস্যুতেই গুতেরেসের সফর বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে বলে মনে করছেন এই বিশ্লেষক। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুটাকে হাইলাইট করার জন্যই উনি এসেছেন। এই আশাটাই একটা বিরাট সিগনিফিকেন্স মনে করি আমি। বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে তাদেরও সাস্টেইনেবিলিটি, বেঁচে থাকা বা লাইভলিহুড যেটা আছে সেটা একটা বিষয় আছে। ২ নম্বর, উনি মিয়ানমারের জন্য একটা মেসেজ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইন এখন বিদ্রোহী আরাকান আর্মির দখলে। সেখানে তৈরি হয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কতটা সম্ভব, যখন প্রধান উপদেষ্টা বলছেন পরের ঈদেই মাতৃভূমিতে ঈদ করতে পারবে রোহিঙ্গারা। আরাকান আর্মির লাইমলাইটে চলে আসা, অর্থাৎ তারা রাখাইন পুরোটা দখল করে নেওয়াটায় জটিলতা আরো বৃদ্ধি পেয়েছে। স্ট্রাকচারাল বডির থেকে যদি এই যোগাযোগটা স্থাপন করা হয় আরাকান আর্মির সাথে, যেটা যদি ইন্টারিম গভর্নমেন্ট চলেও যায়, পরবর্তী গভর্নমেন্ট এসেও যেন একই স্ট্রাকচার থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারে। বর্তমান সরকারের নেয়া সংস্কার কার্যক্রমে গুতেরেসের সমর্থন ও ঐক্যমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণের বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় কিন্তু জাতিসংঘও এঙ্গেজ। জাতিসংঘের অংশগ্রহণ বেশ ভালোভাবেই আছে। মহাসচিব গুতেরেস নিজে এসে বাংলাদেশে ঘুরে গেলেন, সংস্কার নিয়ে কথা বললেন, বাংলাদেশের নানাবিধ বিষয় নিয়ে কথা বললেন। তো এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের আসলে অনুপ্রাণিত হওয়ার একটা বিষয় আছে, যে তারা একা না। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করে বিশ্বকে যে বার্তা দিয়েছেন সেটিকেও দেশের জন্য ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের মহাসচিব নিজে এন্ডোর্স করা, এইটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অনেক
গর্বের একটা বিষয় বলে মনে করছি। বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একটা গর্বের বিষয় বলে মনে করছি। শান্তি রক্ষা মিশন, যেখানে যুদ্ধ বিধ্বস্ত বা সংঘাতপূর্ণ এলাকায় বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনীর অংশগ্রহণ তো খুবই প্রশংসিত। তো উনি এটার প্রশংসা করবেন, এটাই স্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে গেছেন জাতিসংঘ মহাসচিব। নুনবী সরকার, ৭১, ঢাকা। গণমাধ্যমে ধর্ষণ শব্দের ব্যবহার নিয়ে নগর পুলিশ প্রধানের বক্তব্যের নিন্দা জানিয়েছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবি। ডিএমপি ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ধর্ষকের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। ডিএমপি কমিশনারের এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানিক মে এভিনিউতে টিআইবি আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতাকে হালকা করে দেখাতে বিশ্বজুড়েই শব্দের রাজনীতি চলছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীও যেন সেই সুরে কথা বলছে। এর সাথে যুক্ত হয়েছে ধর্মান্ধতা ও ধর্মীয় অপব্যাখ্যা। বিভিন্ন ওয়াজে অসম্ভব আপত্তিজনক শব্দ এবং রগরগে কিছু যৌন উত্তেজক শব্দ ব্যবহার করে নারীদেরকে উপস্থাপন করা হয়। এতে করে আমজনতা কি ধারণা পায় একটু ভেবে দেখবেন সকলে। এই বিচার কার্যক্রমটি সর্বদ্রুত যেন করে, সেটা আমাদের দাবি। এই একজন পুলিশ কর্মকর্তার যে বক্তব্য শুনলাম, তাতে আমার মনে হচ্ছে না রাষ্ট্রের কোনো অংশে এইটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা আছে। আসলে আমাদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের সংজ্ঞাটি পুনর্নির্ধারণ করা দরকার। সম্প্রতি ধর্ষণ শব্দটি ব্যবহার না করা ও গণমাধ্যমে এই সংক্রান্ত খবর কম করে প্রচার করতে ডিএমপি কমিশনারের আহ্বানের প্রতি ইঙ্গিত করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ধর্ষণকে অন্য কোনো শব্দ দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মধ্য দিয়ে ধর্ষকদের সুরক্ষা দিতে চাইছেন কিনা এমন প্রশ্ন রাখেন ইফতেখারুজ্জামান। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়। আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছে। কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। এমন এক সময় টিআইবির এই মানববন্ধন যখন 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার ছিল 401 জন, আর 2025 জানুয়ারি মাসে ধর্ষণের শিকার 39 জন। এর মধ্যে 18 জনই দলবদ্ধ ধর্ষণের শিকার। 2025 ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার হয়েছেন 30 জন কন্যা শিশু সহ 48 জন। এমন পরিস্থিতিতে ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। বিশ্লেষণ করতে হবে এবং শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। 10 মিনিটে যে কোনো নামি দামি ব্র্যান্ডের আতর বানিয়ে ভাইরাল হওয়া মিডফোর্ডের একটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ নিম্নমানের কেমিক্যাল পাওয়া গেছে। ইথানলযুক্ত ওই কেমিক্যাল চামড়ায় লাগলে চর্মরোগও হবার আশঙ্কা রয়েছে। অভিযানে ভোক্তা অধিদপ্তর জানান, 200 থেকে 2000 টাকায় 14 কোটি টাকার আতর বানিয়ে চটকদার বিজ্ঞাপন দেখেই এই অভিযান চালায় তারা। আমদানির যথাযথ কাগজ দেখাতে পারেনি ওই প্রতিষ্ঠান। প্যাকেটের গায়েও ছিল না উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণর কোনো তারিখ। এত সব অভিযোগের পরও মালিক সমিতির অনুরোধে কোনো জরিমানা করেনি ভোক্তা অধিকার। তবে 72 ঘন্টার মধ্যে এসব সরিয়ে নেয়ার আলটিমেটাম ও ভোক্তা অধিকার অধিদপ্তরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন তারা। 200 টাকা থেকে শুরু করে 5000 টাকায় বিক্রি করেন উনি 14 কোটি টাকার পারফিউম। তো এটা নিয়ে আমাদের আগ্রহ ছিল আসলে উনি ভোক্তাদের সাথে প্রতারণা করছেন কিনা। তো সেখানে আমরা গিয়ে যেটি দেখলাম যে বেশ কিছু পারফিউম সেখানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অনেক আগে মেয়াদ শেষ হয়েছে, তারপরে সেগুলো ব্যবহার করে যাচ্ছে। তাছাড়া বিদেশি অনেক পারফিউম সেগুলোতে উনি নিজে নাম মোড়কবদ্ধ করে দিয়েছেন, নিজের নাম, প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে, এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখ বা প্যাকেটজাতকরণের তারিখ দেওয়ার যে বিধান ছিল সেটিও মানছে না। এই সকল অপরাধ সেখানে পরিলক্ষিত হয়েছে।
রংপুরে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে অভিজাত শপিং মল, সব জায়গায় পছন্দের জুতসই পোশাক কেনাবেচা চলছে। পরিবারের সবার কাপড়ের দোকানে পেতে ক্রেতা সাধারণ ঝুঁকছেন বাহারি নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলোতে। শুধু ব্র্যান্ড সারা শোরুমে 5 থেকে 7,000 কাপড় বিক্রি হচ্ছে। শাহ বাইজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঈদে পণ্য বিক্রি বাড়াতে রংপুরের বেশ কয়েকটি অভিজাত বিপণী বিতান, শপিং মল ও ব্র্যান্ডের শোরুমগুলোকে আলো ঝলমলের নতুন রূপে সাজানো হয়েছে। বাহারি পোশাক, নিত্য নতুন ডিজাইন, সবাই ব্যস্ত বেচা বিক্রিতে। নগরীর জাহাজ কোম্পানির মোড়ে অভিজাত বিপণী বিতান সারা তাদের সাধ্যমতো নতুন চকচকে বাহারি ডিজাইনের পোশাক তুলেছেন শোরুমে। ক্রেতারাও আউটলেট ঘুরে দেখার পাশাপাশি কিনছেন পছন্দের পোশাক। সারাতে প্রোডাক্টের মান ভালো, বরাবরের মতো বিভিন্ন হরেক রকমের আইটেম পাওয়া যায়। বাচ্চারাও খুব আরামী পছন্দ করে, ভালো লাগে। সব মিলে সারা ড্রেস সব কিছু ভালো কালেকশন। টপস আইটেম হলো আমার ভালো লাগে, কমফোর্টেবল লাগে এগুলা। কাপড় পোশাকের কোনো সমস্যা নাই, আছে আর কি, যার যেটা যেভাবে ক্রয় ক্ষমতার মধ্যে মিলতেছে। ক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সব বয়সী মানুষের তৈরি পোশাক পাচ্ছেন এক ছাদের নিচে। সুলভ মূল্যে ভালো মানের পোশাক পেয়ে তারা উচ্ছ্বসিত। ভালো কাপড়, ভালো কাপড়ের মান ভালো। আমাদের মধ্যে মধ্যবিত্তদের মধ্যে এই মোটামুটি একটা বাজেটের মধ্যেই কেনা যায় আর কি। সারার জিনিসপত্র ভালো, ওই জন্য আমরা এখানে আসছি সারাতে কেনাকাটার জন্য। পোশাক ব্যবসায়ীরা বলছেন সুতার দাম ও এখনও ডলারের দাম বাড়তে থাকায় এর প্রভাব পড়েছে কাপড়ের দামে। অন্যদিকে দোকান ভাড়া ও শ্রমিকের মজুরি বেড়েছে, সেজন্য অনেকেই পোশাকের দাম 5 থেকে 25% পর্যন্ত বাড়িয়েছেন। গতবারের তুলনায় এবারে আমাদের সারাও মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। আর আমাদের বিভিন্ন অফার এবারে আছে, যেমন বিকাশে 300 টাকা ক্যাশব্যাক আছে, আমাদের বাংলা লিঙ্ক, জিপি স্টার ও বিএলই কিছু ব্যাংকের কার্ডের মধ্যে 10% ডিসকাউন্ট আছে। এবারের ঈদে নতুন পোশাকের চাহিদা সবচেয়ে বেশি, বিশেষ করে অর্ধেক রোজার পর পাইকারি বাজার জমে ওঠে। খুচরা পর্যায়ে রোজার শুরু থেকে বিক্রি বাড়ে, আর শেষ দিকে ব্যবসা জমজমাট হয়ে ওঠে। হাসান আহমেদ, 71। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। আছেন 71-এ চলছে সংবাদ সংযোগ। নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইট ক্লাবে আগুন লেগে অন্তত 51 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ আগুনে দগ্ধ হয়েছেন আরও শতাধিক মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রবিবার কোচানি শহরের পালস ক্লাবে স্থানীয় সময় রাত 3টার দিকে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং দমকল কর্মীরা এটি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। জানা যায় ঘটনার সময় ওই নাইট ক্লাবে 1,500 মানুষ ছিল। এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতশবাজি জ্বালানোর যন্ত্র বা পাইরোটেকনিক ডিভাইস থেকে এই আগুনের সূত্রপাত। ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 31 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার জন্য হুথিদের ওপর হামলা চালানো হবে। তবে এমন সতর্কতার পর ইয়েমেনে বিমান হামলা চালানো হয়। এসব হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরান ও হামাস। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাজধানী সানা ও সাদা শহরে মার্কিন বিমানগুলো আঘাত হানে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। মূলত গাজার অবরোধ নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ 3য় সপ্তাহে প্রবেশ করেছে। গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুথিদের বিরুদ্ধে চলমান হামলাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন জাহাজে হামলা বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন ইরানের অর্থায়নে হুথিরা যুক্তরাষ্ট্রের বিমানে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, মার্কিন সেনা আর মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। এক বিবৃতিতে হুথি বলেছে রাজধানী সানায় আবাসিক এলাকায় বিদ্বেষপূর্ণ আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দায়ী।
তবে এটা বোঝা যাচ্ছে যে শনিবারের হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নেয়নি, বরং দেশটি যুক্তরাষ্ট্রকে জ্বালানি সরবরাহের মাধ্যমে নিয়মিত সহায়তা করে আসছে। এদিকে ইয়েমেনের আল মাসিরা টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে। হুতিদের সহযোগী চ্যানেলটি জানিয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্র তার মিত্রদের হামলা নিন্দা জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শারমিন শ্রাবণী, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।